আচ্ছা ঠিক আছে, পার্টিসিপেন্টস তো খুব কম, 32 অনলি। এখন কি এরকমই হবে? স্যার কয়েকদিন যাবত এরকমই দেখা যাচ্ছে স্যার। এটা কি তোমরা এই পরীক্ষার আভাস শুনে এরকম করতেছ? তাই কি? স্যার কেউ তো কিছু বলতেছে না স্যার তারা। কারো কোনো কথা নাই। তোমার কি কথা? স্যার আমাদের অনেকেই করতেছে স্যার ক্লাস। তোমাদের করতেছে না? তা জি স্যার। তোমাদেরও যদি থাকে 27 ব্যাচ যদি থাকে, তাহলে মাত্র 33 এই পর্যন্ত। আচ্ছা, আমরা তো কালকে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস ডিসকাশন স্টার্ট করছি। আচ্ছা, তোমাদের একটা কথা বলা হয়নি, এই রিসেন্টলি আমার প্রমোশন হয়ে গেছে, বুঝছো? আমি আলহামদুলিল্লাহ স্যার। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করছি। Sir, congratulations, sir. থ্যাংক ইউ। ওকে Congratulations, sir. ওকে, থ্যাংক ইউ অল। আমরা ডিসকাশনে চলে যাই। টুডে is the continuation of discussion of antihypertensive drugs. আমরা লাস্ট ক্লাসে কমন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস বলছিলাম কি, ACE inhibitors, angiotensin 2 receptor blockers, calcium channel blockers, diuretics, এছাড়া বিটা ব্লকার্স, আলফা ব্লকার্স। অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস বললে কমন ড্রাগসের মধ্যে এই কয়েকটা আসে। এর মধ্যে ফার্স্ট চারটাকে বলা হয় ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস। তাহলে ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস আর ACE inhibitors, ARBs, calcium channel blockers and diuretics. আমরা লাস্ট ক্লাসে Sir, first line বলতে কি বোঝাচ্ছে? ফার্স্ট লাইন মানে হাইপারটেনশন ট্রিটমেন্ট করতে গেলে যে ড্রাগগুলো আমরা ফার্স্ট টাইম ইউজ করার চিন্তা করব। অনেক ড্রাগই তো আছে, কালকে যে বলা হলো এই ছয়টা ছাড়া ফার্স্ট লাইন তো চারটে বললাম, ওই স্লাইডে আমি আরো দুটো দেখাইছি, বিটা ব্লকার, আলফা ব্লকার। এরপরে আদার অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগসের মধ্যে সেন্ট্রালি অ্যাক্টিং মিথাইল ডোপাক্লোনিড আছে, আবার গ্যাংলিয়ন ব্লকার আছে, নিউরন ব্লকার আছে, তারপরে সাম ভ্যাসোডাইলেটরস আছে, অনেক আছে। ফার্স্ট লাইন বলতে যে আমরা একটা পেশেন্টের হাইপারটেনশন ডায়াগনোসিস করলাম, তো আমরা ফার্স্ট তাকে ট্রিটমেন্ট দেবো। তো কোনগুলো, তাহলে এই চারটের মধ্যে থেকে আমরা ফার্স্ট সিলেক্ট করব। তো এর মধ্যে আবার আরো অনেক কিছু অ্যাসেস করে তার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এসি ইনহিবিটর হবে না এআরবি হবে না ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হবে না ডায়াবেটিক হবে, আদার ফ্যাক্টর, আদার ডিজিজ, কোএক্সিস্টিং আদার ক্লিনিক্যাল কন্ডিশন, এগুলো সব চিন্তা করে তো ফার্স্ট আমরা এই চারটের মধ্যে চেষ্টা করব একটা যে কোনো একটা সিলেক্ট করার জন্য। অনেক তো এটা আমাদের ডিসকাশনে আছে, ওয়ান ড্রাগ এনাফ না হলে সেকেন্ড ড্রাগ, থার্ড ড্রাগ, ফোর্থ ড্রাগ পর্যন্ত কম্বিনেশনের সুযোগ আছে, সেটা আছে আমাদের সঙ্গে ডিসকাশন। ঠিক আছে, তো কালকে আমরা এসি ইনহিবিটরস এন্ড এআরবি এবং এই রিলেশনে আসলে রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম ইনহিবিটরস, drugs that reduce BP by modifying or interfering renin, angiotensin, aldosterone system, আর এদেরকে বলা হচ্ছে এক কথায় RAAS inhibitors। তো এটা আমরা ডিসকাস করছি, এর মধ্যে স্পেশালি AC inhibitors and ARB এগুলো বলা হয়ে গেছে। আজকে আমরা পরের যত চলে যাবো, এগুলো আমরা কালকে বলেছি। আজকে আমরা বলবো নেক্সট গ্রুপ যেটা AC inhibitor, ARB এর পরে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স। Calcium channel blockers, drugs that act by blocking calcium channel at cellular level. তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বলার আগে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে ক্যালসিয়ামের রোলটা কি এটা একটু দেখি। অ্যাক্টিভেশন অফ ক্যালসিয়াম চ্যানেল বাই অ্যাকশন পটেনশিয়াল is followed by entry of calcium into cell. মানে কার্ডিও, এখানে আমরা বুঝাচ্ছি মূলত কার্ডিওভাস্কুলার সিস্টেমের রিলেশনে সেল এদিকে হলো কার্ডিয়াক মাসেল, তারপরে কন্ডাকটিভ টিস্যুর সেনোড মানে সেলস অফ কন্ডাকটিভ সিস্টেম, আর ওদিকে হচ্ছে ব্লাড ভেসেলে ভাস্কুলার স্মুথ মাসেল। মূলত কার্ডিওভাস্কুলার সিস্টেমে ক্যালসিয়াম চ্যানেলের
রোল যেটা এই সব জায়গায় আমরা দেখাবো। তো তাহলে স্মুথ মাসেলে ক্যালসিয়ামের রোল হলো স্মুথ মাসেল কন্ট্রাকশন, ব্লাড ভেসেলের স্মুথ মাসেলের কন্ট্রাকশন, স্মুথ মাসেল কন্ট্রাকশন অফ ব্লাড ভেসেল। এরপরে কার্ডিয়াক সেল, দ্যাট ইজ মায়োকার্ডিয়াল সেল এর কন্ট্রাকশন, এখানে ক্যালসিয়াম ইনভলভ। আর অটোমেটিসিটি অফ কার্ডিয়াক পেসমেকার সেল ইন এসএ নোড এন্ড এভি নোড। তাহলে স্মুথ মাসেল কন্ট্রাকশন ব্লাড ভেসেল, কার্ডিয়াক মাসেল সেল কন্ট্রাকশন, আর হচ্ছে অটোমেটিসিটি অফ পেসমেকার সেল ইন এসএ নোড এভি নোড। এই সব জায়গায় ক্যালসিয়াম যখন অ্যাকশন পটেনশিয়াল হয় ক্যালসিয়াম ঢুকে যায়, এরপরে অ্যাক্টিন মায়োসিন কাপলিং হয়ে এক্সাইটেশন কন্ট্রাকশন কাপলিং হয়ে স্মুথ মাসেল কন্ট্রাকশন, এদিকে কার্ডিয়াক মাসেল কার্ডিয়াক সেলের কন্ট্রাকশন, আর এদিকে অটোমেটিসিটি। তাহলে এবারে যেহেতু ক্যালসিয়াম এই সব জায়গায় ইনভলভ আমরা দেখালাম 3 জায়গায়, তাহলে এর মেকানিজম অফ অ্যাকশনও আমরা দেখাবো, সেটা ওই 3 জায়গায় দেখাবো। তাহলে নরমালি ক্যালসিয়াম অ্যাকশন পটেনশিয়াল হলে ক্যালসিয়াম সেলে ঢুকতো, তারপরে অ্যাক্টিন মায়োসিন কাপলিং হয়ে যেখানে কন্ট্রাকশন হইতো, আর স্পেশালাইজড সেলে অটোমেটিসিটি হইতো, ইম্পালস জেনারেশন এন্ড কন্ডাকশন এগুলো হইতো। এখন যখন আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করব, তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স will inhibit the passage of calcium through voltage gated calcium channel. Calcium channel block করে দিল, তার so there is inhibition of entry of calcium through the channel, calcium channel, voltage gated calcium channel of কোথায় কোথায় ভাস্কুলার স্মুথ মাসেল, যে আমরা আগে যেটা দেখালাম, মায়োকার্ডিয়াল সেল and cells of specialized conductive system. আলটিমেট ইফেক্ট কি হবে? ক্যালসিয়াম যখন সেলে ঢুকতে পারতেছে না, তো নরমালি যেটা হইতো ভাস্কুলার স্মুথ মাসেল কন্ট্রাকশন হইতো, ভাস্কুলার টোন মেইনটেইন হইতো, করোনারি ভাস্কুলার টোন মেইনটেইন হইতো, মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন হইতো, কার্ডিয়াক মাসেলের কন্ট্রাকশন হইতো, আর ফরমেশন আর প্রপাগেশন অফ ইম্পালস উইদিন দ্য হার্ট, এগুলো নরমালি ক্যালসিয়ামের ইনভলভমেন্ট ছিল এইসব কাজে। এখন যখন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করা হলো, এই সব অ্যাকশন ব্লক হয়ে গেল, এজন্য ভাস্কুলার স্মুথ মাসেল কন্ট্রাকশন আর হবে না, এজন্য সিস্টেমিক ভাস্কুলার টোন ইজ ডিমিনিশড, coronary vascular tone is also diminished, myocardial contraction is reduced, and formation and propagation of electrical impulse within the heart is also depressed. हमने ক্যালসিয়ামের ইনভলভমেন্ট যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে সব জায়গায় ছিল, যে ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে দিলে ওই সব ইফেক্ট ডিমিনিশড হয়ে গেল আর ইনহিবিটেড হয়ে গেল। করোনারি এন্ড সিস্টেমিক ভাস্কুলার টোন ডিমিনিশ করবে, মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন ডিমিনিশ করবে, আর ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আর কন্ডাক্টিভ অ্যাক্টিভিটি এটা ডিপ্রেসড হয়ে যাবে। এখন তোমরা এই স্লাইডটা থেকে বলো দেখি, তাহলে এই যেহেতু ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের এই ইফেক্ট গুলো আছে, আলটিমেট ইফেক্ট এগুলো, তাহলে কোথায় কোথায় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করা যেতে পারে? শুনতেছো তোমরা? স্যার হাইপারটেনশন একটা স্যার, সিস্টেমিক ভাস্কুলার টোন এটা বেশি হওয়া বা বেশি থাকা মানে হলো ব্লাড প্রেশার, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স এটা বেশি হয়। তো যদি এটা যদি কমে যায় তার মানে বোঝা গেল এটা বিপি কমায় দেবে, টিপিআর কমায় দেবে, বিপি কমায় দেবে। তো তাহলে আমরা ইউজ করতে পারি, এটা থেকে একটা ইউজ বের করতে পারি যে হাইপারটেনশন, সিস্টেমিক হাইপারটেনশন। এবারে করোনারি ভাস্কুলার টোন ডিমিনিশড, তো করোনারি ভাস্কুলার টোন ডিমিনিশড হওয়া মানে করোনারি ভ্যাসোডাইলেশন হবে। তাহলে এই ইফেক্টটা কোথায় কাজে লাগানো যেতে পারে? স্যার হার্ট স্যার ব্লক হয়ে গেলে বিভিন্ন স্যার ব্লক এমআই স্যার, এমআই তে স্যার। আচ্ছা, এমআই তো এক স্পেসিফিক অ্যাকিউট কন্ডিশন, একটু ভালো এভাবে বলো, গ্রসলি বলো, ইসকেমিক হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ আর এনজাইনা, এখানে তো হলো করোনারি ভাস্কুলারিটি ইজ কম্প্রোমাইজড, তাই না? তাহলে করোনারি ভ্যাসোডাইলেশন যদি হয়ে করতে পারি আমরা, তাহলে করোনারি পারফিউশন বেড়ে যাবে, এনজিনা ইসকেমিক হার্ট ডিজিজ সিম্পটম অনেকটা রিলিভ হবে। ঠিক আছে, নেক্সট, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি ইজ রিডিউসড, এটা
এটা ওই ইসকেমিক হার্ট ডিজিজের সঙ্গে রিলেট করে করা যায়, বা হাইপারটেনশনের ক্ষেত্রে এটার ইফেক্ট হবে। যদি মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি রিডিউস করে তাহলে ফোর্স অফ কন্ট্রাকশন কমে গেল, স্ট্রোক ভলিউম কমবে, কার্ডিয়াক আউটপুট কমবে, তাহলে এই বিপি রিডাকশনের ক্ষেত্রে কন্ট্রিবিউট করবে। আবার এটা ইয়ার ক্ষেত্রেও এক্সপ্লেইন করা যায়, ইসকেমিক হার্ট ডিজিজে দুই দিক দিয়ে আমরা ইফেক্ট নিতে পারি। তো করোনারি ভাস্কুলার টোন কমে গেল, ভ্যাসোডাইলেশন হলো, করোনারি ভ্যাসোডাইলেশন, পারফিউশন বেড়ে যাবে। আর মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কমায় দিলে তাহলে পেশেন্টের অক্সিজেন ডিমান্ড কমে যাবে, মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড কমে যাবে, এদিক দিয়েও তার এনজাইনা আর ইসকেমিক হার্ট ডিজিজ সিম্পটম রিলিভ করবে। আচ্ছা, এরপরে ফরমেশন প্রপাগেশন অফ ইলেকট্রিক্যাল ইম্পালস উইদিন হার্ট ইজ অলসো ডিপ্রেসড। তাহলে এইটার থেকে আমরা কি ইউজ আনতে পারি? এসএ নোডের ইম্পালস জেনারেশন এন্ড প্রপাগেশন যদি আমরা কমায় দেই, কন্ডাকটিভ সিস্টেম কমায় দেই, বিপি অ্যারিথমিয়া স্যার, তাহলে কার্ডিয়াক ট্যাকিয়ারিথমিয়া, যেসব অ্যারিথমিয়াতে ট্যাকিকার্ডিয়া হয়, হার্ট রেট বেশি থাকে, বা অ্যাবনর্মাল, অনেক সময় অ্যাবনর্মাল সাইড থেকেও ইম্পালস জেনারেশন হয়। তো এই ক্ষেত্রে যদি আমরা কিছু, এখানে আবার সব ক্যালসিয়াম চ্যানেল ব্লকার না, কিছু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে যেগুলোর এই রেট লিমিটিং ইফেক্ট আছে, রেট কমায়, তো সেগুলো তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো ইন্ডিকেশন পেয়ে গেলাম। পরে স্লাইড, রেডিমেড স্লাইড আছে, দেখাবো আমরা তোমাদের মেমোরি, তোমাদের ব্রেন স্টর্মিং করার জন্য এখান থেকে একটু ডিসকাস করলাম। তাহলে এখান থেকে আমরা পাইলাম হাইপারটেনশন ইউজ করা যায়, ইসকেমিক হার্ট ডিজিজ, এনজাইনা, এগুলোতে ইউজ করা যায়, আর হলো কার্ডিয়াক ট্যাকিয়ারিথমিয়া। অ্যাকচুয়ালি ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ইউজ মূলত এগুলোই, দুই একটা একটু স্পেসিফিক আছে। এবারে হোয়াট আর দ্য ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস? অ্যাকর্ডিং টু কেমিক্যাল গ্রুপ, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো দুই ভাগে ভাগ করা হয়েছে। কিছুকে বলা হয় ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আদার্স আর নন ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তো ডাইহাইড্রোপাইরিডিন গুলোই কমন, নিফিডিপিন, অ্যামলোডিপিন, নিকারডিপিন, সিলনিডিপিন, নিমোডিপিন। নিফিডিপিন, অ্যামলোডিপিন, নিকারডিপিন, সিলনিডিপিন, নিমোডিপিন। আর নন ডাইহাইড্রোপাইরিডিনস হচ্ছে ভেরাপামিল, ডিলটিয়াজিম। Verapamil and diltiazims are non-dihydropyridine calcium channel blocker. Above this, nifedipine, amlodipine, nicardipine, cilnidipine, nimodipine, এগুলো হচ্ছে ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস। আচ্ছা, এই স্লাইডে বলি, পরের স্লাইডে দেওয়া আছে কিনা, এই নন ডাইহাইড্রোপাইরিডিনস যেগুলো নন ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ভেরাপামিল, ডিলটিয়াজিম, এরা হলো হার্ট রেট কমায়, এরা ব্র্যাডিকার্ডিয়া করে, ইভেন হার্ট ব্লকও করে দিতে পারে। তো এই জন্য এদেরকে বলা হয় রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। একটু আগে যে আমি বললাম যে কার্ডিয়াক ট্যাকিয়ারিথমিয়াতে কিছু কিছু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ হয়, তো তারা হচ্ছে এরা। ভেরাপামিল and diltiazims are known as rate limiting calcium channel blocker, so they are used in treatment of cardiac tachyarrhythmia. এরা হচ্ছে নন ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আর এগুলো মূলত অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ হিসেবে ইউজ হয়, নিফিডিপিন, অ্যামলোডিপিন, নিকারডিপিন, সিলনিডিপিন। আর এই নিমোডিপিনটা, এটা একটু আলাদা করে মনে রাখতে পারো, এটা আবার একটু ডিফারেন্ট ইউজ। নিমোডিপিন ইজ ইউজড টু প্রিভেন্ট স্ট্রোক আফটার সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। নিমোডিপিনকে বলা হয়, আমরা তো দেখিয়েছি যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো হচ্ছে ভাস্কুলার টোন কমায়, তার মানে ভ্যাসোডাইলেশন করে। তো এই নিমোডিপিনটিভের আবার একটু রিলেটিভ সিলেক্টিভ ইফেক্ট, সেটা হলো এই ভ্যাসোডাইলেটরি ইফেক্টটা এর মূলত ব্রেনে। নিমোডিপিন ইজ এ সেরিব্রাল ভ্যাসোডাইলেটর। তো সেরিব্রাল ভ্যাসোডাইলেটর যেহেতু, এই সেরিব্রাল ভেসেল ডাইলেট করে দিলে তো সেরিব্রাল পারফিউশন বেড়ে যাবে। তো সাবঅ্যারাকনয়েড হেমোরেজের একটা কমপ্লিকেশন অনেক সময় হয়, যে এরপরে স্ট্রোক ডেভেলপ করে। তো এই জন্য এই ক্ষেত্রে যদি নিমোডিপিন দিয়ে দেওয়া হয় আগে আগে, তাহলে সেরিব্রাল ভ্যাসোডাইলেট করে ব্রেনের পারফিউশন মেনটেন করে, স্ট্রোক প্রিভেন্ট করে। এই পারপাসে নিমোডিপিনটা, এটা শুধু নিমোডিপিনের এই একটাই ইউজ হয় এখন, আর বাকি উপরেগুলো অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ হিসেবে ইউজ হয়। ঠিক আছে, এবারে আমরা আসি ক্লিনিক্যাল ইউজেস অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। অলরেডি আমি ইফেক্ট থেকে তোমাদের ডিসকাস করে ফেলেছি, এখানে স্লাইডে হাইলাইট করা হচ্ছে।
Uses of or indications of calcium channel blockers are number 1 hypertension, number 2 angina pectoris or ischemic heart disease, and number 3 cardiac arrhythmia, tachyarrhythmia actually. So hypertension, ischemic heart disease, including angina pectoris, cardiac arrhythmia, tachyarrhythmia. Adverse effects of calcium channel blocker. তো আমরা আসলে ওই ফার্মাকোলজিক্যাল ইফেক্ট আর মেকানিজম অফ অ্যাকশন যেটা দেখিয়েছি তাতে দেখানো হলো কি যে ক্যালসিয়াম চ্যানেল ব্লক হয়ে গেলে যেখানে যেখানে ক্যালসিয়ামের কার্ডিওভাস্কুলার সিস্টেমের যেখানে যেখানে ক্যালসিয়ামের ইনভলভমেন্ট আছে যেমন স্মুথ ভাস্কুলার স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল এন্ড কন্ডাক্টিভ সেলস অফ কন্ডাক্টিভ সিস্টেম। তো এখানে কি করে ক্যালসিয়াম চ্যানেল ব্লক হয়ে গেলে ভাস্কুলার স্মুথ মাসেলের কন্ট্রাকশন আর হয় না। যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করলে ক্যালসিয়াম চ্যানেল ব্লক হয়ে যায়, ক্যালসিয়াম এন্ট্রি স্টপ হয়ে যায়, তাহলে নরমালি যে ক্যালসিয়ামের ইনভলভমেন্ট দিয়ে কন্ট্রাকশন হইতো স্মুথ মাসেলে সেটা হচ্ছে না, তাহলে স্মুথ মাসেল কন্ট্রাকশন হচ্ছে না, স্মুথ মাসেল রিল্যাক্সেশন হয়ে যাবে। তাহলে ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন হয়ে গেলে এর সিকুয়েলি হিসেবে যা যা হতে পারে অ্যাডভার্স ইফেক্ট কিন্তু যে এইভাবে এক্সপ্লেইন করা যায়। প্রথম দিকের গুলো যেমন হেডেক, এটা হলো সেরিব্রাল ভ্যাসোডাইলেশন হবে, সেরিব্রাল ভ্যাসোডাইলেশন মেনিনজিয়াল ভ্যাসোডাইলেশন হয়ে গেলে মেনিনজেসের there are some pain sensitive tissue, এগুলো স্ট্রেসড হয়ে গেলে তখন কিন্তু হেডেক হয়। হেডেকের একটা মেকানিজম এক্সপ্লেনেশন এরকম আছে। ফ্লাশিং, ফেসে ভ্যাসোডাইলেশন এর জন্য ফ্লাশিং হবে। প্যালপিটেশন, ডিজিনেস, প্যালপিটেশন আসলে যখন ভ্যাসোডাইলেশন হয়ে যায় এর রিফ্লেক্সে হার্ট রেট বেড়ে যায়, এই জন্য প্যালপিটেশন। ডিজিনেস যদি সেরিব্রাল ভ্যাসোডাইলেশন হয় বা সিস্টেমিক ভাস্কুলার ডাইলেশন হয় বেশি, তাহলে অনেক সময় বিপি কমে গিয়ে পেশেন্টের সেরিব্রাল পারফিউশন ট্রানজিয়েন্টলি কমে যেতে পারে, এই জন্য ডিজিনেস হতে পারে। হাইপোটেনশন একই কথা ভ্যাসোডাইলেশনের জন্য। Another important adverse effect in relation to calcium channel blocker. Calcium channel blocker প্রেসক্রাইব করলেই এটা মনে রাখতেই হবে যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিলে কিন্তু ইডিমা হতে পারে, অ্যাঙ্কেল ইডিমা। এবং প্র্যাকটিক্যালি আমরা দেখি যে অনেক পেশেন্টকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার প্রেসক্রাইব করার পরে তারা পরের ভিজিটে এসে বা অনেক সময় ভিজিটের আগেও ফোন করে জানায় যে ওষুধটা খাওয়ার কয়েকদিন পর থেকে তো আমার পা ফুলে গেছে। তো তখন এটা মনে করতে হবে যে ইট মে বি ডিউ টু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। সবার হয় না, কারো কারো হয়, তো সেই ক্ষেত্রে অনেক সময় ড্রাগ চেঞ্জ করতে হয়। ঠিক আছে, তাহলে এগুলো হলো সব ভ্যাসোডাইলেশনের জন্য, হেডেক, ফ্লাশিং, প্যালপিটেশন, ডিজিনেস, হাইপোটেনশন। এছাড়া অ্যাঙ্কেল ইডিমা ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট মনে রাখতে হবে। আর কিছু স্পেসিফিক অ্যাডভার্স ইফেক্ট আছে ওই বিভিন্ন ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের জন্য, বিভিন্নটা, এক একটার জন্য এক একটা। যেমন ভেরাপামিল দিলে অনেক সময় কনস্টিপেশন হয়। আর রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেগুলো, ওটা যেহেতু রেট লিমিট করে মানে হার্ট রেট কমায় দেয়, এই জন্য ব্রেডিকার্ডিয়া হতে পারে, ব্রেডি অ্যারিথমিয়া হতে পারে। এটা ইউজ হয় হচ্ছে ট্যাকি অ্যারিথমিয়ার জন্য, বাট এটার অ্যাডভার্স ইফেক্ট হিসেবে রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেগুলো ভেরাপামিল, ডিলটিয়াজিম, এদের জন্য আবার ব্রেডিকার্ডিয়া হতে পারে, কার্ডিয়াক ব্রেডি অ্যারিথমিয়া হতে পারে, ইভেন হার্ট ব্লক হতে পারে। আচ্ছা, এবার হলো গাম হাইপারট্রফি। নিফিডিপিন দিলে কারো কারো ক্ষেত্রে অনেক সময় গাম হাইপারট্রফি হতে পারে। এটার এক্সপ্লেনেশন অনেক সময় এইভাবে বলা হয় যে ভ্যাসোডাইলেশন হওয়ার কারণে লোকালি সেল, গাম সেল, জিঞ্জিভাল সেলস গুলো হাইপারট্রফি হয়। তাহলে হেডেক, ফ্লাশিং, প্যালপিটেশন, ডিজিনেস, হাইপোটেনশন এগুলো মূলত আসলে ভ্যাসোডাইলেশনের জন্য। অ্যাঙ্কেল ইডিমা ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আদার্স এর মধ্যে constipation due to verapamil, bradycardia, bradyarrhythmia due to rate limiting calcium channel blockers, verapamil, diltiazem, and gum hypertrophy due to nifedipine. Calcium channel blockers different in their therapeutic effect and different site of action. তো আমরা তিনটা মূল অ্যাকশন দেখাইলাম, ভাস্কুলার স্মুথ মাসেলে, কার্ডিয়াক মাসেলে আর সেলস অফ কন্ডাক্টিভ টিস্যু। তবে যে ড্রাগ গুলো আছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স এর লিস্টে, তো এই তিন জায়গায় সবার সমান ইফেক্ট নাও হতে পারে। কারো কারো দেখা যায় কার্ডিয়াক মাসেলের উপর অ্যাকশন বেশি, কারো ভাস্কুলার স্মুথ মাসেলের অ্যাকশন বেশি, তো কারো কন্ডাক্টিভ সিস্টেমে বেশি ইফেক্ট। এই হিসেবে এগুলোর ইউজও ডিফারেন্ট হয়ে যায়। নিফিডিপিন এন্ড অ্যামলোডিপিন এরা কমনলি
সিস্টেমিক ভ্যাসোডাইলেটর, পেরিফেরাল ভ্যাসোডাইলেটর হিসেবে তারা কাজ করে। তো তাদের মূল ইফেক্ট হচ্ছে ব্লাড ভেসেলে, মায়োকার্ডিয়াল সেল এন্ড কন্ডাকটিভ টিস্যু সেলে তাদের ইফেক্ট কম। এই জন্য তাদের ইউজ মূলত হাইপারটেনশন এন্ড অ্যানজাইনা। তাহলে নিফিডিপিন, অ্যামলোডিপিনস আর কমনলি peripheral vasodilator, main effect on blood vessels, peripheral blood vessels, minimum or less effect on myocardial cell and cells of conductive tissue. So they are mainly used in treatment of hypertension and angina. Verapamil, verapamil ke bollam ekটু আগেই বলতেছি কয়েকবার। verapamil ke বলা হচ্ছে রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তার মানে তাদের মেইন ইফেক্ট হচ্ছে হার্ট, কার্ডিয়াক মাসেল এন্ড কন্ডাকটিভ টিস্যু অফ হার্ট, কার্ডিয়াক মাসেল এন্ড কন্ডাকটিভ টিস্যু। এখানে তাদের মেইন ইফেক্ট, ব্লাড ভেসেলে তাদের নেগলিজেবল ইফেক্ট আর লেস ইফেক্ট। তো যেহেতু তাদের মেইন ইফেক্ট হচ্ছে হার্টে এন্ড কন্ডাকটিভ টিস্যুতে, তো এই জন্যই তারা হার্ট রেট কমায়। এই জন্য তাদের মেইন ইউজ হচ্ছে ইন কার্ডিয়াক ট্যাকিয়ারিথমিয়া। About diltiazem এর effect on both blood vessel and heart, diltiazem এর effect। এই জন্য diltiazem হাইপারটেনশনে ইউজ হয়, আবার ইসকেমিক হার্ট ডিজিজ, অ্যানজাইনা এটার ক্ষেত্রে ইউজ হয়। তাহলে ব্লাড ভেসেল এন্ড হার্টের ইফেক্ট যেহেতু, এই জন্য হাইপারটেনশন হলে ব্লাড ভেসেলের কন্ট্রিবিউশন, হার্টের কন্ট্রিবিউশন, দুটোই বিপি, এটা হার্ট কার্ডিয়াক আউটপুট দিয়ে আর ব্লাড ভেসেল টিপিআর দিয়ে বিপি বাড়ায়। তো যেহেতু দুই জায়গায় ডিলটিয়াজিমের অ্যাকশন আছে, তাহলে ব্লাড ভেসেলে ভ্যাসোডাইলেশন করবে, এদিকে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায় দেবে, কার্ডিয়াক আউটপুট কমাবে, ব্লাড ভেসেলে টিপিআর কমবে। তাহলে ডিলটিয়াজিম এইভাবে, তাহলে হাইপারটেনশনে ইফেক্টিভ, আবার অ্যানজাইনাতে ইফেক্টিভ। কারণ অ্যানজাইনাতে যদি ব্লাড প্রেশার কমায় দেওয়া যায়, তাহলে হার্টের উপরে ওয়ার্কলোড কমে যাবে, তাহলে হার্টের কার্ডিয়াক মাসেলের মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড কমে যাবে ওয়ার্কলোড কমে গেলে। আর যদি হার্টকে ইনহিবিট করা হয়, তাহলে এর ফোর্স অফ কন্ট্রাকশন করে যাবে, এদিক দিয়েও মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড কমে যাবে। এইভাবে অ্যানজাইনা আর ইসকেমিক হার্ট ডিজিজের ডিলটিয়াজিম ইফেক্টিভ। তাহলে যেহেতু ভেরাপামিল মেইনলি ব্লাড ভেসেল, মেইনলি কার্ডিয়াক মাসেল এন্ড কন্ডাকটিভ টিস্যুতে এর অ্যাকশন, এই জন্য এটার মেইন ইউজ হচ্ছে কার্ডিয়াক ট্যাকিয়ারিথমিয়া। আর ডিলটিয়াজিমের বোথ ব্লাড ভেসেল এন্ড হার্ট ইফেক্ট আছে, এই জন্য এটা ইফেক্টিভ ইন বোথ hypertension and ischemic heart disease or angina. আচ্ছা, এবার আমরা একটু মেকানিজমটা সামারাইজ করি। মেকানিজম, অ্যান্টিহাইপারটেনসিভ মেকানিজম অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কিভাবে বিপি কমায়? ফার্স্ট, ব্লক ক্যালসিয়াম চ্যানেল অফ ব্লাড ভেসেল, ভ্যাসোডাইলেশন স্মুথ। তাহলে ব্লাড ভেসেলের ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে দিলে স্মুথ মাসেল কন্ট্রাকশন হবে না, স্মুথ মাসেল রিল্যাক্স থাকলো, তাহলে ভ্যাসোডাইলেশন হলো, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমলো, বিপি কমলো। এটা হচ্ছে ব্লাড ভেসেল ইফেক্ট। তো আমরা এখানে আসলে স্লাইডে দেখা যাচ্ছে দেয়া নেই, তবে তোমরা এর সঙ্গে অ্যান্টিহাইপারটেনসিভ ইফেক্ট অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটা যদি পরীক্ষায় রিটেনে আসে বা ওয়েফেস করে, তোমাকে কিন্তু এই ব্লাড ভেসেল ইফেক্ট এবং হার্ট ইফেক্ট দুটোই এক্সপ্লেইন করতে হবে। তো ব্লাড ভেসেলে হলো স্মুথ মাসেল কন্ট্রাকশন হবে না, ক্যালসিয়াম চ্যানেল ব্লক হওয়ার কারণে ক্যালসিয়াম আর এন্ট্রি হচ্ছে না সেলে, স্মুথ মাসেল সেলে। এই জন্য স্মুথ মাসেল রিল্যাক্সেশন ফলোড বাই ভ্যাসোডাইলেশন, ফলোড বাই রিডাকশন অফ টিপিআর, ফলোড বাই রিডাকশন অফ বিপি। আবার ইফেক্ট অন হার্ট, হার্টের ক্যালসিয়াম সেল, কার্ডিয়াক মাসেলে ক্যালসিয়াম চ্যানেল ব্লক করলে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কমে যাবে, ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে, স্ট্রোক ভলিউম কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, বিপি কমে যাবে। দুটোই কিন্তু এক্সপ্লেইন করতে হবে। স্লাইডে এখানে যদিও দেওয়া হয়নি, মনে রাখো দুটোই এক্সপ্লেইন করতে হবে। ঠিক আছে, দিস ইজ অ্যান্টিহাইপারটেনসিভ মেকানিজম অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স। নাও কোশ্চেন, which calcium channel blocker is preferred clinically, either nifedipine or amlodipine? Nifedipine is the first member of ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স। নিফেডিপিন কিন্তু সবার আগে এই গ্রুপের মধ্যে ডেভেলপ করছে ড্রাগ হিসেবে। তো তখন ওইটাই আসলে ইউজ হইতো, যখন কিছুই ছিল না তখন যেটা হাতে ছিল সেটাই ইউজ হইতো। বাট নিফেডিপিনের প্রবলেম হচ্ছে এটা ডিউরেশন অফ অ্যাকশন নট
সো লং, এটা বেশি লং দীর্ঘ সময় কাজ করে না। এটা 3 times or 4 times ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন করতে হয় এটার ইফেক্ট মেনটেন করতে হলে। এই জন্য যদি এটা ফার্স্ট ড্রাগ তখন ইউজ হইতো, যখন বেটার ড্রাগ সাবসিকুয়েন্টলি ডেভেলপ করে গেছে এখন কিন্তু এটার ইউজ আর নাই বললেই চলে নিফিডিপিন। তো এটার ইউজ এখন শুধু এক জায়গায় লিমিটেড, সেটা হচ্ছে জেস্টেশনাল হাইপারটেনশন ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে আবার নিফিডিপিন সেফ, এজন্য এখন আর ইন জেনারেল অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ হিসেবে নিফিডিপিন এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গ্রুপের মধ্যে এটা ইউজ হয় না তেমন। তবে প্রেগনেন্সি উইথ হাইপারটেনশন এই ক্ষেত্রে আবার ইট ইজ সেফ, এই ক্ষেত্রে ইউজ হয়। এখন কোশ্চেন যেটা, which one is preferred clinically, nifedipine or amlodipine? Answer is amlodipine, কারণ নিফিডিপিন যেখানে বললাম এটা হচ্ছে শর্ট অ্যাক্টিং আর অ্যামলোডিপিন হচ্ছে লং অ্যাক্টিং। এটা 3 to 4 times ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন করতে হয়, আর অ্যামলোডিপিন ওয়ান্স ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন ইজ এনাফ। তাহলে যেহেতু এটা 3 to 4 times ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন করতে হয়, এটার কমপ্লায়েন্স ভালো হয় না, পেশেন্টরা এটা ঠিক মতো খেতে পারে না, 3-4 বেলা করে খাওয়া ডিফিকাল্ট। Amlodipine once daily administration, so patient compliance is good here. আবার নিফিডিপিনের অ্যাডভার্স ইফেক্ট বেশি, এই যে আমরা ভেসোডাইলেশনের কারণে যেসব অ্যাডভার্স ইফেক্ট হয় এগুলো নিফিডিপিনে বেশি হয়। অ্যাঙ্কেল ইডিমা, এটাও নিফিডিপিনে বেশি হয়। নিফিডিপিনে আরো একটা এডিশনাল অ্যাডভার্স ইফেক্ট দেখানো হলো গাম হাইপারট্রফি। তো অ্যামলোডিপিনে অ্যাডভার্স ইফেক্ট লেস, এটার ক্ষেত্রে ওই এডিমার চান্সও কম, ওটার চাইতে ট্যাকিকার্ডিয়া কম, চান্স কম, এজন্য মোর পেশেন্ট কমপ্লায়েন্স। আচ্ছা, যে কথাগুলো বললাম, অ্যাডভান্টেজেস অফ অ্যামলোডিপিন ওভার নিফিডিপিন: longer duration of action 24 hours, so once daily dosing, less side effect, that is less chance of ankle edema, less chance of tachycardia, so more patient compliance। যেহেতু একবেলা খাইলেই চলে আবার সাইড ইফেক্টও কম, এজন্য পেশেন্ট এটা খাইতে পারে রেগুলার, তাদের ক্ষেত্রে এটা মেনটেন করা সুবিধা হয়। তো এই জন্য সো মোর পেশেন্ট কমপ্লায়েন্স। আচ্ছা, এবারে নেক্সট গ্রুপ অফ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস। তোমাদের এটা কিন্তু আলাদা ক্লাস হয়ে গেছে, তোমাদের ডায়াবেটিক্স পড়ানো হয়েছে না? ডায়াবেটিক্স পড়ানো হয়েছে। আচ্ছা, ডায়াবেটিক্স এর ইউজ কি কি বলতে পারো? জি স্যার, স্যার হাইপারটেনশনে ইউজ হয় স্যার ইডেমা, যে কোনো ইডেমা স্যার, পালমোনারি ইডেমা আর অ্যাঙ্কেল ইডেমা। আর কি? স্যার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, ভেরি গুড। আর কি? ঠিক আছে, তো তোমাদের ডায়াবেটিক্স ক্লাস হচ্ছে। আমি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস হিসেবে যেহেতু ডায়াবেটিক্স ইউজ হয়, আমি একটু শুধু তোমাদের বলি। যদি এই রিলেশনে কোশ্চেন আসে তখন কিন্তু আনসার এইভাবে করতে হবে। ডায়াবেটিক্স হিসেবে ডায়াবেটিক্স রিলেটেড কোশ্চেন হলে তখন তো ওইভাবে। তো ঠিক আছে, ক্লাসিফিকেশন তোমরা বলছো হাই এফিকাসি ডায়াবেটিক্স, মডারেট এফিকাসি আর লো এফিকাসি। হাই এফিকাসির মধ্যে লুপ ডায়াবেটিক্স গুলো ফুসেমাইড, বুমেটানাইড এগুলো, আর মডারেট এফিকাসির মধ্যে থায়াজাইড ডায়াবেটিক্স, আর লো এফিকাসির মধ্যে পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স, দ্যাট ইজ স্পাইরোনোল্যাকটোন, অ্যামাইলোরাইড এগুলো। আচ্ছা, এর মধ্যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে কোন গ্রুপটা ইউজ হয় বলো দেখি? স্যার মডারেট এফিকাসি স্যার, থায়াজাইড ডায়াবেটিক্স। থায়াজাইড ডায়াবেটিক্স আর used usually in treatment of chronic hypertension। ঠিক আছে, তাহলে এখন অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট অফ থায়াজাইড ডায়াবেটিক্স। থায়াজাইড যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ ইউজ হয়, সে কিভাবে অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট দেয় বলো দেখি? স্যার থায়াজাইড গ্রুপ অফ ডায়াবেটিক্স স্যার আমাদের একদম আর্লি পোর্শন অফ দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবুলে কাজ করে স্যার। এখানে যে প্রক্রিয়ায় আমাদের স্যার, মানে যে প্রক্রিয়া আমাদের স্যার, তো মূল মেকানিজম হচ্ছে সোডিয়ামকে যে করেই হোক স্যার রেনাল টিউবুলের ভিতরে রাখতে হবে। তো এইখানে স্যার সোডিয়ামটা রিঅ্যাবজর্পশন হয় সোডিয়াম, পটাশিয়াম এবং 2 ক্লোরাইড কো ট্রান্সপোর্টের মাধ্যমে। তো স্যার এইটাকে যদি আমরা ইনহিবিট করতে পারি, তাহলে স্যার থায়াজাইড ডায়াবেটিক্স দিয়ে তাহলে স্যার সোডিয়াম থেকে যাবে,
তো মোটামুটি 7% মতো সোডিয়াম এখানে রাখতে পারবো এবং ভালো অ্যামাউন্ট অফ স্যার ওয়াটার তুমি বলতে ইউরিন দিয়ে চাচ্ছ এটা ডায়ুরেটিক ইফেক্ট যেটা এটার কারণে বিপি কমে, তাই তো? তোমার কথা এটা না, আলটিমেটলি কথা এটাই তো, যে থায়াজাইড ডায়ুরেটিক, সে ডায়ুরেসিস করে দিচ্ছে, সল্ট অ্যান্ড ওয়াটার এক্সক্রিশন করে দিচ্ছে, এই কারণে ভলিউম, প্লাজমা ভলিউম, ব্লাড ভলিউম কমে যাচ্ছে, তাহলে প্রিলোড, কার্ডিয়াক প্রিলোড কমে যাবে, তাহলে স্ট্রোক ভলিউম কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, বিপি কমে যাবে। কথা তো এটাই নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা যে চুপ করছো তার বেসিসে তোমাদের আনসার এটাই ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি থায়াজাইড ডায়ুরেটিক তো আসলে ডায়ুরেসিস খুব বেশি করে না, তাই না? কতটুকু করে? 7% স্যার, 7%, 73% এইরকম স্যার। তো থায়াজাইড ডায়ুরেটিক্স তো আসলে ডায়ুরেসিস অত বেশি করে না, আর এই ইফেক্টটা আসলে ডায়ুরেসিস কতক্ষণ করবে? যখন দেওয়া হলো তারপরে না হয় কিছু সময় ডায়ুরেসিস হলো। তো এটা আসলে অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট এক্সারশনের ক্ষেত্রে এটার কন্ট্রিবিউশন আছে, বাট নট সিগনিফিক্যান্ট। থায়াজাইড ডায়ুরেটিক্স এর অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্টস এর ক্ষেত্রে মেইন হচ্ছে এটার ভ্যাসোডাইলেটরি ইফেক্ট আছে। ঠিক আছে, আমরা দুটোই বলছি, একটা হলো ডায়ুরেসিস, another one is ভ্যাসোডাইলেশন, এবং ভ্যাসোডাইলেশনটাই আসলে অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট শো করার ক্ষেত্রে বেশি সিগনিফিক্যান্ট। তো ঠিক আছে, তাহলে দুটোই আমরা ডিসকাস করব। অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট অফ থায়াজাইড ডায়ুরেটিক্স যদি পরীক্ষায় জিজ্ঞেস করা হয় বা রিটেনে আসে, দুটোই এক্সপ্লেইন করতে হবে। একটা হলো ডায়ুরেসিস, ইনিশিয়ালি হলো ডায়ুরেসিস, ইনিশিয়ালি এটা রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য রিনাল টিউবুল, তাহলে ইউরিন আউটপুট বাড়লো, ইন্টারভাস্কুলার ভলিউম কন্ট্রাকশন হয়ে গেল, কমে গেল, প্রিলোড কমে গেল, স্ট্রোক ভলিউম, কার্ডিয়াক আউটপুট কমে গেল, বিপি কমে গেল। এটা হলো ডায়ুরেসিসের কনসিকুয়েন্স, এই কারণে বিপি কমবে, ঠিক আছে। বাট ক্রনিক ইউজ, যখন থায়াজাইড হাইপারটেনশনে তো অ্যান্টি ড্রাগ ফর লং টাইম, ক্রনিক বলা চলে লাইফ লং দেওয়া হয়, তো যখন ক্রনিক্যালি থায়াজাইড ইউজ করা হয় তখন এর ভ্যাসোডাইলেটরি ইফেক্টটা পাওয়া যায়। এটা কেন হয় এটারও একটু এক্সপ্লেনেশন আছে বইতে। ডিমিনিশড রেসপন্সিভনেস অফ ভাস্কুলার স্মুথ মাসেল টু নরএপিনেফ্রিন and it may be due to sodium level reduction. তো থায়াজাইডের অ্যাডভার্স ইফেক্টের মধ্যে তোমরা নিশ্চয়ই পড়ছো, এটাতে যেহেতু সোডিয়াম বের করে দিচ্ছে, রিঅ্যাবজর্পশন ইনহিবিট করে দিয়ে সোডিয়াম বের করে দিচ্ছে, সোডিয়াম বের হয়ে যাওয়ার কারণে বডিতে সোডিয়াম লেভেল কমে যায়, হাইপোনাট্রিমিয়া হয়। তো এই সোডিয়াম লেভেল কমে যাওয়ার কারণে এই সোডিয়াম লেভেলের সঙ্গে ভাস্কুলার স্মুথ মাসেলের রেসপন্স টু নরঅ্যাড্রেনালিন, এটার লিঙ্ক আছে। তো যখন সোডিয়াম লেভেল কমে যায় তখন ভাস্কুলার স্মুথ মাসেল এর রেসপন্সিভনেস টু নরঅ্যাড্রেনালিন এটা কমে যায়। তো নরঅ্যাড্রেনালিনের প্রতি রেসপন্সিভনেস কমে গেলে সে আর রেসপন্স করলো না, তার মানে নরঅ্যাড্রেনালিন তো আলফা মিডিয়েটেড ভ্যাসোকনস্ট্রিকশন করতো, তো এই রেসপন্স যদি না থাকে তাহলে ভ্যাসোকনস্ট্রিকশন করবে না, এই জন্য ভ্যাসোডাইলেশন হয়ে যায়। এই জন্য ক্রনিক্যালি থায়াজাইড ইউজ করলে ডিউ টু রিডাকশন অফ সোডিয়াম লেভেল there is diminished responsiveness of vascular smooth muscle to noradrenaline, so there is vasodilation, আর vasodilation হয়ে গেলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ডিক্রিজ করলো, আলটিমেটলি ব্লাড প্রেশার ডিক্রিজ করলো। তাহলে হাউ থায়াজাইড ডায়ুরেটিক্স causes reduction of BP or exert antihypertensive effect, তাহলে এটার এক্সপ্লেনেশন আর আনসার দিতে হবে দুইটা দিয়েই। ইনিশিয়ালি হলো ডায়ুরেটিক ইফেক্ট, আর লং লাস্টিং ইফেক্ট হচ্ছে ভ্যাসোডাইলেটরি ইফেক্ট। ইনিশিয়ালি ডায়ুরেটিক ইফেক্ট, লং লাস্টিং ইফেক্ট ভ্যাসোডাইলেটরি ইফেক্ট। তো ডায়ুরেটিক ইফেক্ট দিয়ে এদিক দিয়ে কমায়, ব্লাড ভলিউম কমায় দিয়ে, রিলোড কমিয়ে দিয়ে, স্ট্রোক ভলিউম, কার্ডিয়াক আউটপুট কমিয়ে দিয়ে বিপি কমায়। আর লং লাস্টিং ইফেক্ট যেটা ক্রনিক ইফেক্ট, সেটা হলো ভ্যাসোডাইলেশন হওয়ার কারণে টিপিআর কমে গিয়ে ব্লাড প্রেশার কমে যায়। থায়াজাইড লাইক ডায়ুরেটিক্স, কিছু ডায়ুরেটিক্স আছে কেমিক্যালি তারা আসলে ডাইরেক্টলি থায়াজাইড না, বাট থায়াজাইডের মতো, থায়াজাইড লাইক ডায়ুরেটিক্স, এগুলোকে একটু আলাদাভাবে কয়েকটা নাম, তিনটা নাম দেওয়া হয়েছে। ক্লোরথ্যালিডন, ইন্ডাপামাইড, মেটোলাজোন, these are thiazide like diuretics. Chlorthalidone, indapamide, metolazone. তো থায়াজাইড লাইক হওয়ার কারণে, ডাইরেক্টলি থায়াজাইড না হওয়ার কারণে এগুলোর কিছু সুবিধা আছে, সেটা হলো যে কিছু কোনো অ্যাডভার্স ইফেক্ট এইসব ড্রাগে থায়াজাইডের চাইতে কম পায়। থায়াজাইডের কিন্তু অনেক অ্যাডভার্স ইফেক্ট আছে।
থায়াজাইডের অনেক অ্যাডভার্স ইফেক্টস আছে। থায়াজাইডের অ্যাডভার্স ইফেক্টস মনে আছে? তো পড়ানো হয়েছে, বলো দেখি। স্যার হয় স্যার, হাইপারগ্লাইসেমিয়া হয়, স্যার হাইপারগ্লাইসেমিয়া হয়, তারপরে হাইপার ক্যালসিমিয়া হয় স্যার, আর হাইপোক্যালিমিয়া হয়। আগে কোনগুলো বলা উচিত বলো দেখি। স্যার থায়াজাইডে অ্যাডভার্স ইফেক্ট কোনগুলো বলা উচিত আগে? স্যার হাইপারগ্লাইসেমিয়া এগুলো স্যার। হাইপারগ্লাইসেমিয়া আগে বলা উচিত। থায়াজাইডের অ্যাকশন কি? সোডিয়াম আর পটাশিয়ামের সাথে লিংক না? জি স্যার। তাহলে যেহেতু ওগুলো কমায় বাড়ায়, ইনহিবিট, রিঅ্যাবজর্পশন ইনহিবিট করে, এক্সক্রিশন করায় দেয়, তাহলে এর কারণে যে কনসিকুয়েন্স হবে এগুলো আগে বলা উচিত না? তাহলে কি বলবো আগে? হাইপোক্যালেমিয়া বলো, হাইপোক্যালেমিয়া, হাইপোনেট্রিমিয়া। হ্যাঁ, এগুলো আগে বলতে হবে। তো হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া এগুলো আগে বলতে হবে। তারপরে স্যার ওই যে ওইগুলা হাইপারগ্লাইসেমিয়া স্যার, এগুলা এই যে দেখো, হাইপোক্যালেমিয়া, হাইপোনেট্রিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, এরপরে কিছু হাইপো কিছু হাইপার, তাই না? এগুলো সিরিয়াল করে মনে রাখবে, সুবিধা হবে। তবে প্রথমে অবশ্যই ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স গুলো বলতে হবে। তাহলে হাইপোক্যালেমিয়া, হাইপোনেট্রিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, এরপরে হাইপারগ্লাইসেমিয়া, হাইপারলিপিডেমিয়া, হাইপার ইউরেসিমিয়া, আর হাইপার ক্যালসিমিয়া। হাইপার ক্যালসিমিয়াটা স্লাইডে দেওয়া হয়নি দেখে। হাইপার ক্যালসিমিয়াও কিন্তু হয়। তাহলে হাইপোক্যালেমিয়া, হাইপোনেট্রিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া আর হাইপারগ্লাইসেমিয়া। হাইপার গুলো হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, হাইপারলিপিডেমিয়া, হাইপার ইউরেসিমিয়া, হাইপার ক্যালসিমিয়া। এছাড়া হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। আচ্ছা, এখানে যদি ওইভাবে অনেক সময় বইতে বলা হয় না, তারপরেও তোমাদের একটু এর জন্য জানানোর জন্য বলতেছি। হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন থায়াজাইড গ্রুপে কেন হয়? শুধু থায়াজাইড না, এটা ফুসেমাইডও হতে পারে, লুপ ডাইরেটিকও হতে পারে। এটা যে থায়াজাইডের যে কেমিক্যাল নেচার, কেমিক্যাল না, তোমরা অ্যাডভার্স রিঅ্যাকশনের লিংকে একটা কেমিক্যাল গ্রুপের নাম মনে রাখবা। সেটা হলো যে সালফার কন্টেইনিং যে ড্রাগ গুলো আছে, সালফার কন্টেইনিং ড্রাগ, সালফোনামাইড গ্রুপের ড্রাগ, এই ড্রাগগুলোর ক্ষেত্রে কিন্তু হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনের চান্স থাকে। তো এই থায়াজাইড, ফুসেমাইড এগুলো কিন্তু সালফার কন্টেইনিং ড্রাগ, সালফোনামাইড গ্রুপের ড্রাগ, সালফোনামাইড লাইক ড্রাগ। এই জন্য এদের ক্ষেত্রে হাইপার সেন্সিটিভিটির চান্স থাকে। ঠিক আছে? সময় আছে অনেক, পরে আরেকটাতে যাবো না, শেষ করে দেব? কি বলো তোমরা? স্যার 15 মিনিট আছে তো স্যার, একটা শুরু করতে পারেন। হ্যাঁ, আরেকটা যাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস এর মধ্যে এসি ইনহিবিটরস, এআরবিস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, ডায়ুরেটিক্স, ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস গুলো ডিসকাশন শেষ করে ফেলেছি। এবারে নেক্সট আছে বিটা ব্লকার্স, আলফা ব্লকার্স, আদার্স। তো বিটা ব্লকার্স কিন্তু অটোনমিক এর রিলেশনে ডিসকাশন হয়ে গেছে, এটা রিপিটেশন হবে অনেকটা। তো যেহেতু আমরা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস হিসেবে ডিসকাস করতেছি, তাহলে এখানে হাউ বিটা ব্লকার্স শো অ্যান্টিহাইপারটেনসিভ ইফেক্ট। তো যেসব ড্রাগ রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন শো করে, তো সেই সব ড্রাগের মেকানিজম রিসেপ্টর দিয়ে এক্সপ্লেন করতে হবে। এখন বিটা ব্লকার্স নামই হচ্ছে বিটা ব্লকার্স, তার মানে তারা বিটা রিসেপ্টর ব্লক করে কাজ করে। তাহলে মেকানিজম কি হবে? বিটা রিসেপ্টর কোথায় কোথায় আছে? হার্টে আছে বিটা 1 রিসেপ্টর। তো বিটা ব্লকার্স দেওয়া হলে হার্টের বিটা 1 রিসেপ্টরকে ব্লক করবে। বিটা 1 রিসেপ্টর ব্লক হয়ে গেলে
পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট, পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট নরমালি বিটা রিসেপ্টর স্টিমুলেশনের ইফেক্ট। তো এই ইফেক্ট ব্লক হয়ে গেলে নেগেটিভ আইনোট্রপিক এন্ড নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট হবে। তাহলে কি হবে? নেগেটিভ আইনোট্রপিক ইফেক্টের জন্য ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে, স্ট্রোক ভলিউম কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে। আর নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্টের জন্য হার্ট রেট কমে যাবে। হার্ট রেট কমে গেলে হার্ট রেট আর স্ট্রোক ভলিউম এই দুটো মিলেই তো কার্ডিয়াক আউটপুট হচ্ছে, তাহলে ওই কার্ডিয়াক আউটপুটও কমে যাবে। এইভাবে বিটা 1 মিডিয়েটেড অ্যাকশন ব্লক, বিটা 1 রিসেপ্টর প্রেজেন্স অন হার্ট, এই ইফেক্ট ব্লক করে এদিক দিয়ে কার্ডিয়াক আউটপুট কমিয়ে ব্লাড প্রেশার কমাচ্ছে, অ্যান্টিহাইপারটেনসিভ ইফেক্ট। এবারে কিডনিতেও বিটা 1 রিসেপ্টর থাকে, রেনাল বিটা 1 রিসেপ্টর প্রেজেন্ট অন জাক্সটাগ্লোমেরুলার সেল। তো নরমালি এই বিটা 1 রিসেপ্টর স্টিমুলেশনের ইফেক্ট হচ্ছে রেনিন রিলিজ। তো এই ইফেক্ট যদি ব্লক হয়ে যায়, বিটা 1 রিসেপ্টর প্রেজেন্ট অন জাক্সটাগ্লোমেরুলার সেল, এটা যদি ব্লক হয়ে যায় তাহলে রেনিন রিলিজ ইনহিবিশন হয়ে যাবে। তো রেনিন রিলিজ ইনহিবিশন হয়ে গেলে আলটিমেটলি রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম, পুরো সিস্টেমে ইনহিবিশন হয়ে যাবে। আর নরমালি এই সিস্টেমের টেন্ডেন্সি ছিল বিপি বাড়ানো। তো এই সিস্টেম যদি ইনহিবিটেড হয়ে যায় তাহলে দেয়ার ইজ রিডাকশন অফ বিপি। ওকে, তাহলে রেনাল জাক্সটাগ্লোমেরুলার সেল, এখানে বিটা 1 রিসেপ্টর আছে, এই রিসেপ্টর বিটা ব্লকার দ্বারা ব্লক হয়ে গেলে আর রেনিন রিলিজ হবে না, রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভিটি ইনহিবিশন হয়ে যাবে, বিপি কমে যাবে। তাহলে হার্টে ইফেক্ট গেল, কিডনিতে ইফেক্ট গেল। এবার হলো সেন্ট্রাল ইফেক্ট, সিএনএসে আবার বিটা ব্লকের ইফেক্ট আছে। ডিক্রিজ সিম্প্যাথেটিক, সেন্ট্রাল সিম্প্যাথেটিক ডিসচার্জ, alters baroreceptor reflex sensitivity and relieves anxiety. অ্যাংজাইটি অনেক সময় বিপি বাড়ানোর ক্ষেত্রে একটা কন্ট্রিবিউটরি ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো আমরা এই বিটা ব্লকারের ইউজে দেখিয়েছি যে অ্যাংজাইটি একটা ইউজ, তো এটার মানে অ্যানজিওলাইটিক ইফেক্ট আছে। তাহলে বিটা ব্লকার দিলে অ্যাংজাইটি রিলিভ হয়, সেন্ট্রাল সিম্প্যাথেটিক ডিসচার্জ ডিক্রিজ করে যায়, এন্ড ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স সেন্সিটিভিটি অল্টারেশন হয়ে যায়। তাহলে এইভাবে হার্ট, কিডনি এন্ড সিএনএস এই তিন জায়গায় ইফেক্ট করে সে অ্যান্টিহাইপারটেনসিভ ইফেক্ট দিচ্ছে। অ্যাডভার্স ইফেক্টস অফ বিটা ব্লকার, এগুলো কিন্তু অটোনমিকে ডিসকাশন হয়ে গেছে, রিপিটেশন হচ্ছে। ব্রেডিকার্ডিয়া, ব্রঙ্কোস্পাজম, কোল্ড পেরিফেরি, ফ্যাটিক, স্লিপ ডিস্টারবেন্স, নাইটমেয়ার, সেক্সুয়াল ডিসফাংশন। ব্রেডিকার্ডিয়া, ব্রঙ্কোস্পাজম, কোল্ড পেরিফেরি, ফ্যাটিক, স্লিপ ডিস্টারবেন্স, নাইটমেয়ার, সেক্সুয়াল ডিস্টারবেন্স। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারে যেমন আমরা বললাম যে ডিফারেন্ট ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ডিফারেন্ট ইফেক্ট হতে পারে, ইফেক্ট ডিফার করতে পারে, এজন্য ইউজও ডিফার এবং সাইড ইফেক্টও অনেক সময় ডিফার করে, এক্ষেত্রেও তাই। ইউজেস অফ বিটা ব্লকার, এটাও রিপিটেশন, অ্যানজাইনা পেক্টোরিস, হাইপারটেনশন, কার্ডিয়াক অ্যারিথমিয়া, থাইরোটক্সিকোসি, ফিউকোমোসাইটোমা, গ্লোকোমা, অ্যানজাইটি, টেনশন, অ্যানজাইটি ডিসঅর্ডার, এসেনশিয়াল ট্রেমর। কন্ট্রাইন্ডিকেশনস অফ বিটা ব্লকারস, এইটা ভালো করে মনে রাখতে হবে, এটা অবশ্য অটোনমিকে ডিসকাশন হয়ে গেছে, রিপিটেশন হচ্ছে। ব্রঙ্কোস্পাজম, সিওপিডি, যেহেতু বিটা ব্লকার দিলেই বিটা 2 রিসেপ্টর স্টিমুলেশন হলে নরমালি ব্রঙ্কোডাইলেশন হয়। এই বিটা ব্লকার ইউজ করলে, স্পেশালি নন সিলেক্টিভ বিটা ব্লকার ইউজ করলে, তো বিটা 2 ব্লক হয়ে গেল, তাহলে বিটা 2 মিডিয়েট ব্রঙ্কোডাইলেশন আর হবে না, ব্রঙ্কোস্পাজম। এই জন্য bronchial asthma, COPD. It is practice to take history regarding bronchospasm, dyspnea, which is regular. Beta blocker prescribe করার আগে এটা রুটিন প্র্যাকটিস আমাদের, যে পেশেন্টকে জিজ্ঞেস করে নিতে হয় যে আপনার শ্বাসকষ্ট, অ্যাজমা এগুলো সমস্যা আছে কিনা, থাকলে তাকে দেওয়া যাবে না, কন্ট্রাইন্ডিকেটেড। ব্রেডিকার্ডিয়া, হার্ট ব্লক, যেহেতু বিটা ব্লকার দিলে সে নিজেই নেগেটিভ আইনোট্রপিক, নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট করে। তো নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট হলে তো এমনিতে হার্ট রেট, বিটা ব্লকের জন্যই হার্ট রেট কমে যাবে। তো সেখানে অলরেডি তার যদি ব্রেডিকার্ডিয়া, হার্ট ব্লক থেকে থাকে, এটা ইট উইল বি ডেঞ্জারাস টু অ্যাডমিনিস্টার বিটা ব্লকার ইন ব্রেডিকার্ডিয়া and heart block, so it is contraindicated. Acute decompensated heart failure, acute decompensated heart failure বিটা ব্লকার contraindicated. আমরা বিটা ব্লকার পড়ানোর সময় বলেছি যে a few beta blockers
are used in treatment of chronic compensated heart failure, chronic stable heart failure. তো তাদের ক্ষেত্রে কিছু বিটা ব্লকার ইউজ করা হয়, বাট ম্যাক্সিমাম বিটা ব্লকার্স আর কন্ট্রাইন্ডিকেটেড, স্পেশালি ইন অ্যাকুট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিউর। ডায়াবেটিক পেশেন্ট টেকিং ইনসুলিন অর সালফোনাইলুরিয়া, যেসব পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট ইনসুলিন বা সালফোনাইলুরিয়াটা, সালফোনাইলুরিয়া হচ্ছে একটা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, আর ইনসুলিন তো ইনজেক্টেবল। তো যারা এই ইনসুলিন বা সালফোনাইলুরিয়া নেয়, যেসব ডায়াবেটিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে বিটা ব্লকার, স্পেশালি নন সিলেক্টিভ বিটা ব্লকারস আর কন্ট্রাইন্ডিকেটেড। এটার এক্সপ্লেনেশন আমি আগেও বলেছি, আজকে টাচ করে যাই। সেটা হলো ইনসুলিন দিলে পেশেন্টের একটা কমন অ্যাডভার্স ইফেক্ট হতে পারে হাইপোগ্লাইসেমিয়া। সালফোনাইলুরিয়ারও কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। এখন বিটা ব্লকার কেন কন্ট্রাইন্ডিকেটেড? নর্মালি হাইপোগ্লাইসেমিয়া হলে পেশেন্টের বডিতে যে রেসপন্স হয়, ফিজিওলজিক্যাল রেসপন্স, দ্যাট ইজ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন, অ্যাড্রেনার্জিক অ্যাক্টিভেশন, এবং এই কারণে কিছু ফিচার হয়, যেমন টেকিকার্ডিয়া, প্যালপিটেশন, সোয়েটিং, ট্রেমর, ট্রিম্বলিং, এবং এই সিমটমগুলো হলে পেশেন্ট নিজেই বুঝতে পারে যে তার হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে বা হতে যাচ্ছে। তো তখন এইসব পেশেন্টকে, ডায়াবেটিক পেশেন্টকে আগে ইনস্ট্রাকশন দেওয়াই থাকে যে এই ধরনের সিমটম হলে আপনি কিন্তু কিছু খেয়ে নেবেন। বেটার হলো সুগার আর গ্লুকোজ ডাইরেক্টলি গুলায় খেয়ে নেবে, আর না হলে হাতের কাছে যাই পায়, বিস্কিট হোক, গ্লুকোজ কন্টেইনিং এনি ফুড, এটা সে খেয়ে নেবে, যাতে হাইপোগ্লাইসেমিয়া কারেকশন হয়ে যায় তাড়াতাড়ি। কারণ হাইপোগ্লাইসেমিয়া ইজ মোর ডেঞ্জারাস দেন হাইপারগ্লাইসেমিয়া। এটা পেশেন্ট একদম আননোটিসড কমাতে চলে গিয়ে আনকনসিয়াসনেস হতে পারে। তো এই জন্য যদি এই ডায়াবেটিক পেশেন্ট যারা ইনসুলিন বা সালফোনাইলুরিয়া নিচ্ছে, তাদেরকে যদি বিটা ব্লকার দেওয়া হয়, তারা যদি বিটা ব্লকার ইউজ করতে থাকে, আর এদিকে তার যদি হাইপোগ্লাইসেমিয়া হইতে থাকে, তো বিটা রিসেপ্টরের স্টিমুলেশনের যে ফিচারগুলো, সেগুলোই আসলে হাইপোগ্লাইসেমিয়াতে যে রেসপন্স হয়, সিম্প্যাথেটিক রেসপন্স, এগুলো এর ফিচার। তো সেই বিটা ব্লকার ইউজ করলে তো এই রিসেপ্টর ব্লক হয়ে যাবে, এদিকে হাইপোগ্লাইসেমিয়া হবে কিন্তু তার ওই সিমটম গুলো হবে না। এই কারণে পেশেন্ট বুঝতেও পারবে না যে তার হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে। হাইপোগ্লাইসেমিয়া হইতে হইতে একসময় সে আনকনসিয়াস হয়ে যাবে, এবং এটা লং লাস্টিং হয়ে গেলে পেশেন্ট মে ডাই। এই জন্য ডায়াবেটিক পেশেন্ট টেকিং ইনসুলিন, সালফোনাইলুরিয়া, এর ক্ষেত্রে বিটা ব্লকার, স্পেশালি নন সিলেক্টিভ বিটা ব্লকার, এগুলো কন্ট্রাইন্ডিকেটেড। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, রেনল্ডস ফেনোমেনন, এখানে যেটা কথা সেটা হলো যে যেহেতু বিটা ব্লকার দিলে এদিকে বিটা 1 ইফেক্ট, ওদিকে হচ্ছে আলফা ইফেক্ট, এটা ব্লক হয়ে যাবে। তো বিটা 1 ইফেক্ট ব্লক হয়ে গেলে কার্ডিয়াক ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে। তো কার্ডিয়াক আউটপুট কমে গেলে এমনিতে পেরিফেরাল ভাস্কুলার ফ্লো এটা কমে যাবে। তো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে এমনিতেই ভাস্কুলার ফ্লো কম্প্রোমাইজড, রেনল্ডস ডিজিজে এমনিতেই পেরিফেরাল ভাস্কুলার ফ্লো কম্প্রোমাইজড, সেখানে বিটা ব্লকার দিলে কার্ডিয়াক আউটপুট কমে গিয়ে আরো কমে যাবে, এটা একটা কারণ। আর একটা হচ্ছে যে আলফা 1 বিটা ব্লকার দিয়ে যদি ভাস্কুলার লেভেলে যে বিটা 2 রিসেপ্টর আছে, যেটার ইফেক্ট হচ্ছে ভ্যাসোডাইলেশন, তো এটাকে যদি ব্লক করে দেওয়া হয় তাহলে আলফা 1 মিডিয়েট ভ্যাসোকনস্ট্রিকশন এটা আনঅপোজড হয়ে যাবে। আনঅপোজড হয়ে গেলে আরো ভ্যাসোকনস্ট্রিকশন হবে, আলফা 1 মিডিয়েট ভ্যাসোকনস্ট্রিকশন পেরিফেরাল ভাস্কুলার ফ্লো আরো কমিয়ে দেবে, যেটা আরো ডেঞ্জারাস হবে ফর পেশেন্ট অফ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এন্ড পেশেন্ট অফ রেনল্ডস ডিজিজ। এগুলো আমরা ওই ক্লাসে বলেছি যে which one will be preferred, propranolol or bisoprolol, which one, propranolol or atenolol? एटेनॉल सर। जी सर, দুইটা কারণে স্যার, প্রোপানল স্যার, স্যার এটেনল স্যার। যদি প্রোপানল আর এটেনল বলা হয় তাহলে आंसर হলো এটেনল ইজ প্রেফার্ড। এটেনল আমি তোমাদের আগের ডিসকাশন অটোনমিকে দেখিয়েছি প্রোপানল আর বিসোপ্রোলল, কারণ বিসোপ্রোললটা হচ্ছে আরো লেটেস্ট ড্রাগ, আরো ভালো। যাই হোক, ওটার ক্ষেত্রেও आंसर হলো বিসোপ্রোলল। কেন? ওই দুইটার ডিউরেশন অফ অ্যাকশন, প্রোপানল হচ্ছে নন সিলেক্টিভ বিটা ব্লকার,
অ্যাটেনোলল, বিসোপ্রোলল এগুলো হচ্ছে সিলেক্টিভ বিটা ব্লকার। তো প্রোপানোললের অ্যাডভার্স ইফেক্ট বেশি হয় যেহেতু নন সিলেক্টিভ, আর অ্যাটেনোলল, বিসোপ্রোলল কম হয়। আর প্রোপানোললের ফ্রিকোয়েন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে 2-4 টাইমস ডেইলি দিতে হয়, 2 to 3 টাইমস ডেইলি বা ইউজুয়ালি 3 টাইমস ডেইলি। আর অ্যাটেনোলল, বিসোপ্রোলল এগুলো চলে, এই জন্য অ্যাটেনোলল বা বিসোপ্রোলল এগুলোর ক্ষেত্রে পেশেন্স ভালো হয়, এই জন্যই প্রেফার্ড। আর প্রোপানোলল আছে ইম্পর্টেন্ট অ্যাডভার্স স্পাজম, যেহেতু নন সিলেক্টিভ বিটা ব্লকার হচ্ছে, এটা বিটা 1 বিটাটাকেই ব্লক করে। তো প্রোপানোলল দিলে এজন্য বিটা 2 ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল ব্লক হয়ে গেলে এই যে ব্রঙ্কোস্পাজম হবে। কিন্তু সিলেক্টিভ যদি দেওয়া হয়, যেমন বিটা 1 ব্লকার অনলি, কার্ডিও সিলেক্টিভ বিটা, তারা শুধু বিটা 1 কে ব্লক করবে, বিটা 2 কে ব্লক করবে না। এর জন্য সিলেক্টিভ গুলো বিসোপ্রোলল এগুলো দিলে এই ব্রঙ্কোস্পাজম হবে না। বলেছি কিভাবে অ্যান্টিহাইপারটেনসিভ ইফেক্ট দেয়, এটা যদি বলা হয় তাহলে আলফা 1 রিসেপ্টর প্রেজেন্ট অন ব্লাড, তো সেখানে যদি সে আলফা 1 কে ব্লক করে দেয় তাহলে আলফা 1 মিডিয়েটেড ভ্যাসোকনস্ট্রিকশন আর হবে না, না হলে ভ্যাসোডাইলেশন হলো, ভিটাল রেজিস্ট্যান্স কমলো, ব্লাড প্রেশার কমে গেল। তবে এটার সমস্যা হলো আবার এটা পটেন্ট তো অনেক, হাইপোটেনশন বা ফার্স্ট ডোজ হাইপোটেনশন হতে পারে, এটা তোমাদের বলা হয়ে গেছে। আচ্ছা এগুলো ইফেক্ট, আচ্ছা এটা একটু মনে রাখো। আলফা 1 ব্লকারসের ইউজ কি কি? হাইপারটেনশন আমরা বলতেছি, এটা হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে আজকে ডিসকাশন ছিল। তাহলে একটা ইউজ হচ্ছে হাইপারটেনশন, আর একটা ইউজ ওটাও হাইপারটেনশনই বাট একটা স্পেশাল কন্ডিশন, দ্যাট ইজ ফিওক্রোমোসাইটোমা। আদার কিছু বিটা ব্লকার আছে যেগুলো আদার পারপাসে ইউজ হয়, যে বিনাইন হাইপারপ্লাসিয়া, পেরিফেরাল ডিজিজ, রেনল্ডস ফেনোমেনন, এগুলো হচ্ছে। আচ্ছা মনে আছে তো, বলো দেখি ফিওক্রোমোসাইটোমাতে কোন আলফা ইউজ করা হয়? ফেনক্সিবেনজামিন। ফেনক্সিবেনজামিন, ভেরি গুড। কেন? কারণ এটা স্যার ইরিভার্সিবল আলফা ব্লকার ছিল। হচ্ছে ইরিভার্সিবল আলফা ব্লকার, যেহেতু ফিওক্রোমোসাইটোমা একটা নিওপ্লাস্টিক কন্ডিশন, এখানে সিক্রেশন হয় ক্যাটেকোলামাইন, এগুলো আনকন্ট্রোলড, মাঝে মাঝে এগুলোর সার্চ হয় ক্যাটেকোলামাইন, এজন্য এটাকে কন্ট্রোল করতে হলে এমন কিছু দরকার যেটা ফাস্টিং। আর নরমালি হাইপারটেনশনের ট্রিটমেন্টে ফার্স্ট লাইন ব্লকার ইউজ হয় না, তবে রেজিস্ট্যান্ট হাইপার একটা কথা আছে, এটা তো আমি হয়তো পরে দেখাবো। রেজিস্ট্যান্ট হাইপারটেনশন মানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, ওয়ানে কিছু ড্রাগ দেওয়া হয় যেগুলোর মধ্যে থেকে করতে হয়, সেটাতে কন্ট্রোল না হলে 2তে আরেকটা ড্রাগ যোগ করা হয়, সেটাতে না হলে 3তে আরো একটা যোগ করা হয়। 3 স্টেপ হয়েও যদি বিপি কন্ট্রোল না হয় তখন তাকে বলা হয় রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। সেক্ষেত্রে ইউজ করার কথা বলা আছে, অ্যাড করার কথা আলফা ব্লকার এন্ড আদার ড্রাগস। তো তাহলে রুটিন ট্রিটমেন্ট অফ হাইপারটেনশনে কিন্তু আলফা ব্লকার ইউজ হয় না, ইউজ হয় হলো রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, একজনের আলফা ব্লকার। আর এই ফিওক্রোমোসাইটোমা স্পেশাল কেস, এই ক্ষেত্রে রিভার্সিবল আলফা ব্লকার ফেনক্সিবেনজামিন। তাহলে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন যদি হয়ে যায় সেই ক্ষেত্রে যখন আলফা ব্লকার অ্যাড করার কথা বলা আছে, সেই ক্ষেত্রে কোনটা অ্যাড করা? ফিওক্রোমোসাইটোমা না, নরমালি স্যার আলফা 1 সিলেক্টিভ স্যার। আলফা 1 ব্লকার কোনটা? স্যার আলফা 1 ব্লকার স্যার এজোসিন, এই মানে স্যার প্লাজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন। প্রাজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন, এগুলো মধ্যে প্রাজোসিনটা ইনভেরিয়েবলি ইউজ হয় আর কি। ঠিক আছে, এবার পিএইচ এ কোনটা ইউজ হয় আলফা ব্লকার? লাস্টে টামসুলোসিন, টাইমোলোন, টামসুলোসিন, আলফুজোসিন। আলফুজোসিন, জি স্যার, এই দুটো। টামসুলোসিন, আলফুজোসিন এগুলো ইউজ হয় বিপিএইচ। ঠিক আছে, এবারে অ্যাডভার্স ইফেক্টস অফ আলফা ব্লকার। ইন্টেন্স ভ্যাসোডাইলেশন হয়, আলফা 1 তো পটেন্ট ভ্যাসোকনস্ট্রিকশন, সেটাকে ব্লক করে দিলে উল্টা এফেক্ট হবে, ইন্টেন্স ভ্যাসোডাইলেশন বিপি সাডেনলি ফল করে পস্চুরাল হাইপোটেনশন হবে, ফার্স্ট ডোজ হাইপোটেনশন কথা বলা হয়, এটা হতে পারে। এছাড়া ট্যাকিকার্ডিয়া, যেহেতু বিপি অনেক কমে রিফ্লেক্সি, তখন আবার বিটা 1
ইফেক্ট বেশি হয়ে কার্ডিয়া হতে পারে। নেজাল সাইনাস রেড স্ক্লেরা আসলে মূলত এই ভ্যাসোডাইলেশন নেই, যেহেতু আলফা ব্লক হয়ে যায় ভ্যাসোডাইলেশন হয়, নেজালে স্ক্লেরাতে ভ্যাসোডাইলেশন হয়। Another effect, adverse ejaculatory failure in male. আমরা ওই আলফা এর লোকেশন গুলো ডিসকাস করেছি, তখন দেখিয়েছি যে মেল সেক্সুয়াল অর্গানস, সেমিনাল ভেসিকল, প্রোস্টেটিক মাসল, পেনিস, এইসব জায়গায় ইয়া থাকে, আলফা রিসেপ্টর থাকে, এগুলো ইজাকুলেশনে হেল্প করে। তো ব্লক হয়ে যায় তখন ইজাকুলেটরি ফেইলিউর হতে পারে। ফার্স্ট ডোজ, এই আলফা ব্লকার দেওয়ার পর within 1 to 2 hours brisk hypotension হয়ে there may be transient loss of consciousness. পরে ফোন করেন, আমি একটু ফোন করেন, আমি একটু ব্যস্ত আছি, ক্লাস করছি। ফার্স্ট ডোজ হাইপোটেনশন প্রিভেন্ট করার জন্য ডোজ হাফ দেওয়া হয় and at bedtime instruction দেওয়া হয়। ক্লাসিফিকেশন এগুলো হয়ে গেছে তোমাদের। আলফা ব্লকার এর সঙ্গে বিপিএস এর ট্রিটমেন্টে আর কি ইউজ করা যায় এটাও দেখানো হয়ে গেছে তোমাদের। 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর, ফিনাস্টেরাইড এন্ড ডুটাস্টেরয়েড। ওকে, এখানে আমরা শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার। ওকে, ধন্যবাদ স্যার।